সুপারভাইজার বব ভিনসন হোটেলের দ্বিতীয় তলায় রাতে ডিউটি করার সময় করিডোরে এক অদ্ভুত বাক্স দেখতে পান। সে লক্ষ্য করে কিছুক্ষণ আগেও বাক্সটি সেখানে ছিল না। দ্বিতীয় তলা শুধুমাত্র কর্মীদের জন্যই নির্ধারিত ছিল। তাই এই রহস্যময় বাক্স দেখে ববের মনে সন্দেহ হতে লাগলো। বাক্সটি ছিল একটি ধাতব বাক্সের মতো, যার উপর একটি ছোট্ট বাক্স সংযুক্ত ছিল, যার সামনে থাকা অংশটা কন্ট্রোল প্যানেলের মতোই লাগছিল, যেটির সাথে 28টি সুইচ সংযুক্ত ছিল। তখন ভোর 6:30। এই ঘটনাটি ঘটেছিল নেভাডার হার্বি নেক টাওয়ার হোটেল অ্যান্ড ক্যাসিনোতে। তখনও বব জানত না যে এই জায়গাটি পরবর্তী 24 ঘন্টার জন্য জাতীয় সংবাদ শিরোনামে পরিণত হতে যাচ্ছিল। ববকে সবচেয়ে বেশি অবাক করেছিল এই ব্যাপারে যে সে পুরো রাত ডিউটিতে থাকলেও করিডোরে কোনো ভারী যন্ত্র রাখার শব্দ শুনতে পায়নি। কেউ একজন নিশ্চুপে এটিকে সেখানে রেখে গেছে। এই বাক্সটি 4টি কাঠের ব্লকের উপর রাখা ছিল, যা কার্পেটের ভেতরে কিছুটা বসে গিয়েছিল, যা থেকে বোঝা যায় যে বাক্সটি বেশ ভারী ছিল। তবে সবচেয়ে রহস্যজনক ছিল এটাই যে যন্ত্রটির চারপাশের দরজাগুলোর তলায় কেউ সুপারগুলো দিয়ে আটকে রেখেছিল। ববের মাথায় তখন নানা অদ্ভুত চিন্তা আসছিল। ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে বাক্সের পাশে পড়ে থাকা একটি খামের উপর লেখা ছিল টু দ্য হার্বি ম্যানেজমেন্ট। কিন্তু এটা কিসের সংকেত ছিল? এটি সম্পূর্ণ জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো স্বাগতম ক্রিয়েটিভ টিভির আরও একটি ক্রিয়েটিভ ভিডিওতে। তাই ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হার্বি নেক টাওয়ার আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যের একটি বিখ্যাত ক্যাসিনো এবং হোটেল। আমরা যে সময়ের কথা বলছি তখন এটি ছিল 11 তলা একটি ভবন, যেখানে মোট 197টি কক্ষ ছিল। ভবনের দ্বিতীয় তলায় অবস্থানরত বব ভিনসন একটি খাম দেখতে পেলেন। তখন তিনি দৌড়ে গিয়ে নিরাপত্তা কর্মীদের খবর দিলেন। পরে পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টকেও ডাকা হয়। প্রথমে কেউই সাহস পাচ্ছিল না খামটি খুলে দেখার, কারণ সবাই সন্দেহ করেছিল যে এটি কোনো ফাঁদ হতে পারে। পরবর্তীতে একটি ঝাড়ুর সাহায্যে খামটিকে নাড়াচাড়া করে পরীক্ষা করা হয়। তারপর খামটি খোলা হয়। এর ভেতরে টাইপরাইটারে লেখা 3 পৃষ্ঠার একটি ডকুমেন্ট পাওয়া যায়। এই ডকুমেন্টের উপরে বড় করে লেখা ছিল হোটেল ম্যানেজমেন্ট এবং বোম স্কোয়াডের জন্য সতর্ক বার্তা। এর নিচে এটা লেখা ছিল যে এই বোমটিকে নাড়ানোর চেষ্টা করা যাবে না, কারণ এর মধ্যে এমন একটি মেকানিজম রয়েছে যে সামান্যতম নড়াচড়া হলেই মিলিসেকেন্ডের মধ্যেই তা বিস্ফোরিত হবে। এছাড়াও এতে পানি বা গ্যাস ঢালার চেষ্টা করা যাবে না, কারণ এতে ফ্লোট সুইচ সংযুক্ত রয়েছে। যদি এমন কিছু করা হয় তবে মেশিনের ভেতরের বাতাসের চাপ বেড়ে যাবে এবং তাতেও এটি বিস্ফোরিত হয়ে যাবে। এমনকি মেশিনের উপরের স্ক্রুগুলো ট্রিগারের সঙ্গে সংযুক্ত, তাই যদি এগুলো 25 ডিগ্রিরও সামান্য বেশি ঘোরানো হয় তাহলেও এটি বিস্ফোরিত হবে। সরাসরি বললে এই বোমাটি এতটাই সংবেদনশীল ছিল যে সামান্যতম নাড়াচাড়াতেই এটি বিস্ফোরিত হতো। তখন হোটেলের ভিতরে 600 জন অতিথি তাদের নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন। তাই চিঠিতে লেখা ভাষ্য অনুযায়ী পুলিশ প্রথমেই হোটেলটি খালি করিয়ে ফেলে এবং সবাইকে পার্কিং লটে যেতে বলে। এরপর বোম ডিফিউজ টিমকে ডাকা হয়। বোম স্কোয়াড এসে প্রথমে যন্ত্রটিকে সতর্কতার সাথে পর্যালোচনা করে। এটি ছিল প্রায় আধা ইঞ্চি পুরো স্টিলের একটি বাক্স, যা অত্যন্ত নিখুঁতভাবে ওয়েল্ডিং করে তৈরি করা হয়েছিল। এমনকি বাক্সের গায়ে কিছু দাগও ছিল, যেখানে গাড়ির বডিতে ব্যবহৃত পুডিং লাগিয়ে সেটিকে সমান করা হয়েছিল। বাক্সের চারপাশে বুদবুদের মতো লেবেল লাগানো ছিল, যা সম্ভবত এটিকে স্থির রাখার জন্য ইনস্টল করা হয়েছিল। আর এর সমস্ত কিছুই ইঙ্গিত দিচ্ছিল যে চিঠিতে যা লেখা রয়েছে তা সত্যি হতে পারে। চিঠিতে আরও উল্লেখ ছিল যে এই বোমাটি কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়, এমনকি যিনি এটি তৈরি করেছেন তিনিও তা বন্ধ করতে পারবেন না। এতে স্বয়ংক্রিয় টাইমার সেট করা ছিল, যা আগামী 24 ঘন্টার মধ্যে নিজে থেকেই বিস্ফোরিত হবে যদি না ম্যানেজমেন্ট চিঠিতে লেখা নির্দেশনা অনুসরণ না করে। তাই আইন শৃঙ্খলা বাহিনী ও বোম স্কোয়াড পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এমন কোনো পদক্ষেপ নেয়নি যা বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। প্রথমে তারা বাক্সের উপরে কোনো আঙ্গুলের ছাপ আছে কিনা তা খুঁজে দেখে, কিন্তু তারা কোনো ছাপ খুঁজে পায়নি। এরপর বিভিন্ন দিক থেকে বাক্সের ছবি তোলে এবং একটি বিশেষ এক্স রে মেশিনের মাধ্যমে সেটির স্ক্যান করে, যাতে বোঝা যায় ভেতরে সত্যি কিছু আছে কিনা, নাকি এটা নিছক একটা বিভ্রান্তমূলক মজা। যতক্ষণ না এক্স রে রিপোর্ট প্রস্তুত হয় ততক্ষণ তারা একটি স্টেথোস্কোপ বাক্সের গায়ে লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। বাক্সের ভেতর থেকে কিছু একটা শব্দ পাওয়া যাচ্ছিল। মনে হচ্ছিল ভেতরে কিছু একটা আছে যা ক্রমাগত নাড়াচাড়া করছিল। চিঠিতে দাবি করা হয়েছিল যে বাক্সের ভিতরে TNT রয়েছে, তবে আসলে কতটা তা স্পষ্ট করা হয়নি। তবে চিঠির এক জায়গায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে যদি বোমাটি বিস্ফোরিত হয় তাহলে রাস্তার ওপারে থাকা ক্যাসিনোতেও বড় ধরনের ক্ষতি হবে। এবং চিঠির আরও একটি লাইনে লেখা ছিল, যা অনুবাদ করলে দাঁড়ায়, আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে মানুষকে এই বোমার 1200 ফুট ব্যাসার্ধের মধ্য থেকে সরিয়ে নিন।
পুলিশ কর্মকর্তারা দ্রুত আশেপাশের বিল্ডিংগুলো খালি করিয়ে ফেলে, হোটেলের গ্যাস পাইপলাইন বন্ধ করে দেয় এবং ক্যাসিনোর কর্মচারীরা লক্ষ লক্ষ ডলারের নগদ টাকা অন্যত্র সরিয়ে নিতে শুরু করে। ততক্ষণে এফবিআইয়ের এজেন্টরাও ঘটনাস্থলে পৌঁছে যায় এবং কাছের একটি ভবনে এই অপারেশনের জন্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার গড়ে তোলে। পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল পরিস্থিতি যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে বাস্তবে তার থেকেও বেশি গুরুতর। কিন্তু যে এই বোমাটি রেখেছিল তার দাবি বা কি ছিল? চিঠিতে লেখা ছিল তাকে $3 মিলিয়ন নগদ দিতে হবে, তবে শর্ত ছিল টাকা অবশ্যই $100 মূল্যের ব্যবহৃত নোটে হতে হবে। কোনো ধরনের চিহ্ন বা নম্বর দেওয়া চলবে না, নোটগুলোতে কোনো রাসায়নিক লেপও থাকা চলবে না। এছাড়া চিঠিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে যদি ধোঁকাবাজের চেষ্টা করা হয় তাহলে বোম নিষ্ক্রিয় করার পদ্ধতি জানানো হবে না, আর 24 ঘন্টার মধ্যে যদি দাবি পূরণ করা না হয় তাহলে স্বয়ংক্রিয় টাইমার নিজেই বোমাটিকে বিস্ফোরিত করবে। কিন্তু এই টাকা কার কাছে পৌঁছানো হবে এবং কিভাবে সেটি উল্লেখ করা ছিল না। এরপর যখন প্রস্তুত করা এক্স রে রিপোর্ট পরীক্ষাগারে নিয়ে আসা হলো তখন একটি অস্পষ্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখা যাচ্ছিল, যা দেখে চিঠিতে বোম দাবি করা সত্য মনে হচ্ছিল। মেশিনের উপরে থাকা ছোট্ট কন্ট্রোল বাক্সটিকে এক্স রে করে দেখা গেল যে সেখানে সত্যি স্ক্রুগুলোর সাথে তার সংযুক্ত ছিল, যা চিঠিতে উল্লেখ করা হয়েছিল। বাক্সের ভিতরে একটা সোজা টিউব ছিল যা সম্ভবত স্টিল সেন্সর হতে পারে। এছাড়া একটা ফ্লোট ভালভও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। নিচের বাক্সটি বিভিন্ন ধরনের সিলিন্ডার দ্বারা পূর্ণ ছিল। এই সিলিন্ডারগুলো কিসের শেষ সম্পর্কে পুলিশ তখন ধারণা করতে পারছিল না, তবে এটা নিশ্চিত ছিল যে চিঠি লেখা ব্যক্তি কোনো ফ্রাঙ্ক করছে না, এটি সত্যিই একটা বোমা ছিল। ধীরে ধীরে 24 ঘন্টার সময়সীমা শেষ হয়ে আসছিল, ফলে কর্তৃপক্ষ মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। 3 পৃষ্ঠার চিঠিতে মুক্তিপণের টাকা কিভাবে পৌঁছে দিতে হবে সে সম্পর্কে নির্দেশনাও ছিল। এতে উল্লেখ করা হয়েছিল যে টাকা হেলিকপ্টারের মাধ্যমে সরবরাহ করতে হবে। পাইলটের জন্য নির্দেশনায় লেখা ছিল রাত 11টায় তাকে লেক টাহো এয়ারপোর্টে এলইডি বিল্ডিং এর কাছে ল্যান্ড করতে হবে এবং হেলিকপ্টারটি দক্ষিণমুখী হতে হবে। এরপর পাইলটকে নেমে ফেন্সের কাছে দাঁড়াতে হবে, যেখানে সে একটি ফোন কল পাবে এবং বাকি নির্দেশনাগুলো ফোনেই জানানো হবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল যে হেলিকপ্টার শুধুমাত্র পাইলট থাকবে, কোনো বন্দুকধারী বা অন্য কেহ থাকবে না। এই মিশন সম্পন্ন করতে কুক নামের এক এজেন্ট এফবিআই এর হেলিকপ্টার চালু করলো। হেলিকপ্টারে $3 মিলিয়ন ক্যাশ রাখা হয়েছিল, তবে সবগুলোই ছিল জাল টাকা। এছাড়া একজন বন্দুকধারীকে পাইলটের সিটের পেছনে লুকিয়ে রাখা হয়েছিল। বন্দুকধারীকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে যাই ঘটুক না কেন তাকে এফবিআই এজেন্টকে রক্ষা করতে হবে। রাত 11টার দিকে নির্ধারিত জায়গায় এফবিআই এজেন্ট হেলিকপ্টার ল্যান্ড করলো এবং ফোন কল ভূতের সামনে দাঁড়িয়ে রইল। এর কিছুক্ষণ পর পাশে থাকা পাবলিক ফোনটি বেজে উঠল। এজেন্ট ফোনটি তুলল এবং ওপাশ থেকে একজন বলল, ফোন ভূতের টেবিলের নিচে একটি চিঠি রয়েছে, সেটি তুলে পড়ে নাও। ওপাশের ব্যক্তিটি বেশ চালাক ছিল, সে পাবলিক ফোনে 5 সেকেন্ডের বেশি সময় থাকতে চাচ্ছিল না, কারণ ফোন কল যত দীর্ঘ হবে ট্রেস হওয়ার সম্ভাবনা ততই বেশি। এই নতুন চিঠিটি পাইলটের উদ্দেশ্যে লেখা হয়েছিল, যেখানে লেখা ছিল প্রথমে হেলিকপ্টারের দিকে যাও এবং ভেতরে একটি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হেলিকপ্টারের প্রতিটি কোণা ভালোভাবে দেখাও। ভুলে যেও না যে আমরা তোমাকে দেখছি। এরপর টেক অফ করে হাইওয়ে 50-র দিকে যাও। ঠিক 15 মিনিট পর তোমার ডান পাশে গভীর জঙ্গলে একটি স্ট্রোব লাইট দেখতে পাবে। স্ট্রোব লাইটের কাছে পৌঁছে দক্ষিণমুখী হয়ে ল্যান্ড করো। সেখানে তুমি গাছের ডালে ঝুলন্ত আরও একটি চিঠি পাবে। পাইলট একদম নির্দেশনা অনুযায়ী কাজ করলো। খুব চতুরতার সঙ্গে সে হেলিকপ্টারের ককপিট আলোকিত করলো এবং এমনভাবে কোণাগুলো দেখালো যাতে অস্ত্র তার চোখে না পড়ে। এরপর সে টেক অফ করে সঠিক পয়েন্টে পৌঁছালো, যেখানে তাকে স্ট্রোব লাইট দেখার কথা ছিল। তবে নির্ধারিত জায়গায় পৌঁছানোর পর পাইলট সেই স্ট্রোব লাইট দেখতে পেল না। সে পরবর্তী 1 ঘন্টা ধরে সেখানে চক্কর কাটতে লাগলো, কিন্তু গভীর অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে কোনো নড়াচড়া লক্ষ্য করা গেল না। বাধ্য হয়ে সে ফিরে গিয়ে এয়ারপোর্টে ল্যান্ড করলো। পরে জানা গেল তার নির্দেশনা সঠিকভাবে বুঝতে পারেনি এবং যেখানে তাদের পৌঁছানোর কথা ছিল সেটি আসলে জায়গা থেকে মাইলের পর মাইল দূরে ছিল। নির্দেশদাতা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার জন্য টেলিভিশনে একটি খবর সম্প্রচার করা হয়, যাতে জানানো হয় যে লোকেশন সম্পর্কে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। যে ব্যক্তি পুরো পরিকল্পনাটি সাজিয়েছিল সে জানতে পারল যে পুলিশ এখনো মুক্তিপণ দিতে রাজি। তখন সে থানায় ফোন করে জানালো হার্বি হোটেলে রাখা মেশিনের 5 নম্বর সুইচ উপরে তুলে দাও এবং পরবর্তী ফোন কলের জন্য অপেক্ষা করো। সম্ভবত সে নতুন পরিকল্পনা করার জন্য কিছুটা সময় নিতে চেয়েছিল, তাই সে ইচ্ছাকৃতভাবে একটি নকল সুইচ অন করতে বলেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সকালের ঘড়ির কাঁটা তখন 6:40 ছুঁয়েছে, অর্থাৎ বোমাটি হোটেলে পড়ে আছে 24 ঘন্টারও বেশি সময় ধরে। কিন্তু নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরও এটি বিস্ফোরিত হয়নি।
যেটি থেকে আইন রক্ষাকারী বাহিনীরা একটু স্বস্তি পাচ্ছিল। ওদিকে কন্ট্রোল সেন্টারে উপস্থিত FBI, পুলিশ, বোম্ব স্কোয়াড এবং দমকল বিভাগের কর্মীরা ধারণা করছিল যে এই বাক্সের সর্বোচ্চ 1000 পাউন্ড TNT থাকতে পারে। তারা সমস্ত হিসাব নিকাশ করে সিদ্ধান্ত পৌঁছায় যে যদি এটিকে হোটেলের ভেতরে বিস্ফোরিত করা হয় তাহলে বিল্ডিংয়ের স্তম্ভগুলোর কোনো ক্ষতি হবে না, বরং সর্বোচ্চ অভ্যন্তরীণ কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তারা বোমাটির পাশে একটি ছোট প্লাস্টিক বিস্ফোরক সংযুক্ত করলো, যা বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ বাক্সকে অকেজো করে দেবে, ফলে TNT হয়তো বিস্ফোরিত হবে না। তবে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আশেপাশের বিল্ডিং খালি করে দেওয়া হয় এবং বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হয়। তখন 27 আগস্ট দুপুর 3:45 বাজে। 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা এই দৃশ্য দেখছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিল। ঠিক তখনই ফায়ার ইন দ্য হোল শব্দ শোনা যায় এবং রিমোট কন্ট্রোলের বোতামে টেপা হয়। করিডোরে রাখা যন্ত্রটির ধাক্কায় বিস্ফোরণ ঘটে। তারপরে জানা যায় যে বাক্সের ভেতরে TNT ছিল না, বরং এতে ছিল ডিনামাইট, যার বিস্ফোরণ ক্ষমতা TNTর তুলনায় অনেক কম। কিন্তু এই বোমা রাখার পেছনে কে ছিল? তদন্তে জানা যায় যে হার্বি হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বোমাটি প্ল্যান করেছিল 58 বছর বয়সী জন বিগিস। তার 2 ছেলে তাকে এই কাজে সাহায্য করেছিল। জন বিগিস এই ক্যাসিনোতেই তার সারা জীবনের সঞ্চয় হারিয়েছিল। এরপর সে হোটেল মালিকের কাছ থেকে টাকা আদায় করতে অত্যন্ত চতুরতার সঙ্গে এই পুরো পরিকল্পনা করে। পরবর্তীতে জানা যায় জন বিগিসের পরিকল্পনা শুধু টাকা নেওয়াই ছিল না, বরং সে হেলিকপ্টারও ছিনতাই করতে চেয়েছিল। পরিকল্পনা অনুযায়ী যদি পাইলট নির্দিষ্ট স্থানে পৌঁছে নতুন এনভেলপ খোঁজার জন্য জঙ্গলে নামতো, তখন জন বিগিসের ছেলেরা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেত সেই স্থান থেকে, যেখানে তারা আগে থেকে একটি গাড়ি প্রস্তুত করে রেখেছিল। এই ঘটনার পর জন বিগিসকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে পুলিশকে সহায়তা করার বিনিময়ে তাদের ছেলেদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। 1996 সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জন বিগিসের মৃত্যু হয়। এরপর হোটেলের মালিক হার্বি হোটেল পুনরায় সংস্কার করেন এবং নতুন নকশা এবং আরও বেশি কক্ষ সংযুক্ত করে আবারও এটিকে চালু করেন। আশা করি ক্রিয়েটিভ টিভির এই ভিডিওটি আপনারা লাইক এবং শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। এবং এই ভিডিওটির সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী এরকম অসাধারণ আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।